হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব বেঙ্গলি গ্রামার থেকে টেট 2। টপিকটা হলো বিভক্তি, উপসর্গ এবং অনুসর্গ। ঠিক আছে, তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। একদম কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো চলো আর দেরি না করে স্টার্ট করছি। তার আগে একটা কথা বলে রাখছি, যারা যারা আমার কোচিং সেন্টারে এসে পড়তে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যারা যারা নোট নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নোটস দেখে নিয়ে যেতে পারো। একদম কমপ্লিটলি নোট তৈরি রেডি আছে, আপডেটেড নোট। তাহলে চলো স্টার্ট করছি। আমাদের কাছে আজকে বিভক্তি, উপসর্গ এবং অনুসর্গ নিয়ে আলোচনা করছি। দেখো, এখানে বলা হয়েছে বিভক্তি কাকে বলে। ঠিক আছে, যে সমস্ত চিহ্ন পদের সম্বন্ধ এবং বচন পুরুষের পার্থক্য বোঝানোর জন্য নাম পদ, অর্থাৎ এখানে বলা হয়েছে অর্থাৎ বিশেষ্য ও সর্বনাম ও ধাতুর সঙ্গে বসে তাদের বিভক্তি বলে। কার সঙ্গে বসে? ধাতুর সঙ্গে বসে তাকে বিভক্তি বলা হয়। ঠিক আছে, এখন বলা হয়েছে বিভক্তির কাজ কি। দেখো, এখন বিভক্তির কাজ কি? বিভক্তির কাজ শব্দের সঙ্গে বসে নামপদ সৃষ্টি করা আর ধাতুর সঙ্গে বসে ক্রিয়াপদ তৈরি করা। এই দেখো, বিভক্তির কাজকে এখানে একদম সুন্দর করে বলা হয়েছে। বিভক্তির কাজ শব্দের সঙ্গে বসে নামপদ সৃষ্টি করা এবং আর ধাতুর সঙ্গে বসে ক্রিয়াপদ তৈরি করা। ঠিক আছে, আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। নেক্সট আমাদের কাছে কি আছে? বিভক্তির শ্রেণী বিভাগ। দেখো, বিভক্তি সাধারণভাবে দুই রকম, আর বিভক্তিটা সাধারণভাবে দুই রকম হয়ে থাকে। বলা হয়েছে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, 2 নম্বরে হয়েছে ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি। ঠিক আছে, এখন যদি কোশ্চেন আসে বিভক্তি কত প্রকার, তাহলে বিভক্তি হবে 2 প্রকার। একটা হলো নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, 2 নাম্বার হলো ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো। নাম্বার 1-এ বলা হয়েছে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি। এখন আমরা যে 2 প্রকার আছে, 2 প্রকারের মধ্যে আলাদা আলাদা যে পার্টগুলি নিয়ে আলোচনা করছি, যে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি নিয়ে। যে সমস্ত চিহ্ন শব্দের সঙ্গে বসে, অর্থাৎ বিশেষ্য, সর্বনাম বা বিশেষার্থক বিশ্লেষণ শব্দে প্রযুক্ত হয়, তাকে বলে নাম বা শব্দ বিভক্তি। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ দিয়ে বলে দিয়েছে, দেখো ডাক্তারকে ডাকো। ঠিক আছে, এখানে এই দেখো ডাক্তারকে কয় একার যুক্ত হয়েছে, বিভক্তি যুক্ত হয়েছে। এখানে ডাক্তার নাম শব্দের সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়েছে। দেখো, এখানে ডাক্তার হলো একটা নাম, আর ডাক্তারের সঙ্গে এখানে কয় একার বসেছে, মানে বিভক্তি যুক্ত হয়েছে, অর্থাৎ এটাকে বলা হয়েছে নাম শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে। ঠিক আছে, আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। নেক্সট আমাদের কাছে 2 নম্বরে কি আছে দেখো, ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। ঠিক আছে, ধাতুর উত্তরকাল ও পুরুষ অনুসারে যে সমস্ত ভিন্ন ভিন্ন বিভক্তি হয় তাদের ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বলে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো উদাহরণের মধ্যে বলা হয়েছে আমি ব্যাকরণ পড়িতেছি। দেখো, এখানে আমি ব্যাকরণ পড়িতেছি, এখানে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে পর যোগ ইতেছি। ঠিক আছে, এখানে পর যোগ ইতেছি। এই যে পড়িতেছি ক্রিয়াপদটিতে পর একটি ধাতু, এই যে পর একটি ধাতু যুক্ত হয়েছে। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট এখানে বলা হয়েছে শূন্য বিভক্তির সংজ্ঞা। এখন বলতে পারে অনেক সময় যে শূন্য বিভক্তির সংজ্ঞা কোনটাকে বলে। আমরা বিভক্তি বুঝবো কি করে যে শূন্য বিভক্তি কোনটা এবং কোনটার মধ্যে বিভক্তি আছে বা নেই। দেখো, এখানে যে বিভক্তি অদৃশ্য থেকে শব্দকে পদে পরিণত করে সেই বিভক্তিকে শূন্য বিভক্তি বলে। যেমন যে বিভক্তিটা অদৃশ্য থেকে দেখতে পাওয়া যায় না এবং শব্দকে পদে পরিণত করে সেই বিভক্তিকে শূন্য বিভক্তি বলে। যেমন এখানে বলা হয়েছে পাগল কি না বলে। দেখো, এখানে পাগল কি না বলে। ঠিক আছে, এই বাক্যে ব্যবহৃত পাগল, এই দেখো পাগল যোগ অ আছে, এখানে অ কথাটা আছে কিন্তু, হ্যাঁ, শব্দে অ বিভক্তি হয়েছে। যেহেতু অ দৃশ্যমান নয়, এই অটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু তারপরেও অ আছে। দেখো, এখানে অটা কিন্তু আছে, আমরা দেখতে পাচ্ছি না, তাই একে শূন্য বিভক্তি বলা হয়েছে। বুঝতে পেরেছো? দেখো, এখানে পাগল যে লেখাটা লিখেছি, এখানে কিন্তু অটা আমরা এমনিতে দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে অ আছে, এই জন্য এটাকে বলা হয়েছে শূন্য বিভক্তি। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। এখন দেখো, আমাদের পরবর্তী টপিক হলো উপসর্গ। ঠিক আছে, উপসর্গ জিনিসটা কি এখন আমরা জানবো। বলা হয়েছে উপসর্গের সংজ্ঞা। দেখো, যে সমস্ত অব্যয় ধাতুর পূর্বে বসে তার অর্থের
পুষ্টি বা নতুনত্ব সাধন করে অথচ স্বয়ং কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না, সেই সমস্ত শব্দকে উপসর্গ বলে। একদম ইজি মনে রাখবা যে উপসর্গ শব্দের আগে বসে শব্দটার মিনিংটাই পুরা চেঞ্জ করে দেয়। আমি একটা উদাহরণ দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবো। উদাহরণটা আমি দিচ্ছি, দেখো। উপসর্গ মূলত 3 প্রকার। আগে প্রকারভেদটা আলোচনা করে নিচ্ছি, তারপর একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিব। দেখো, উপসর্গ মূলত 3 প্রকার: সংস্কৃত বা তৎসম উপসর্গ, বাংলা বা দেশি উপসর্গ এবং বিদেশি উপসর্গ। এই হলো উপসর্গ 3 প্রকার, ঠিক আছে। এখন যদি বলা হয় উপসর্গ কত প্রকার, তোমরা বলবো উপসর্গ হলো 3 প্রকার, ঠিক আছে। সংস্কৃত বা তৎসম উপসর্গ, বাংলা বা দেশি উপসর্গ এবং 3 নাম্বার হলো বিদেশি উপসর্গ। নেক্সট এখন আমরা উদাহরণের সাহায্যে একটু বোঝার চেষ্টা করব। দেখো, এখানে বলা হয়েছে, দেখো, নাম্বার 1-এ সংস্কৃত বা তৎসম উপসর্গ, ঠিক আছে। সংস্কৃতে 20টি অব্যয় আছে। এখন যদি বলা হয় সংস্কৃতিতে কয়টি অব্যয় আছে, 20টি অব্যয় আছে, ঠিক আছে। এই সমস্ত অব্যয় উপসর্গ ধাতুর পূর্বে যুক্ত হয়ে ধাতুর অর্থে পরিবর্তন ঘটায় অথবা বিশিষ্টতা দান করে ধাতুর নতুন অর্থের সৃষ্টি করে। এই সমস্ত উপসর্গই সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে, ঠিক আছে। যেমন 20টি উপসর্গের মধ্যে কি আছে, 20টি উপসর্গ হলো, এই দেখো এখানে পয় রফলা, প্র, পড়া, অপ, সম, নি, অব, অনু, নিব, দূর, বি, অদি, সু, উত, পরি, প্রতি, অবি, অতি, অপি, উপ, আ। এই সবগুলি হলো 20টা উপসর্গ, ঠিক আছে, অব্যয়, ঠিক আছে। এগুলি হলো অব্যয়, এই 20টা হলো অব্যয়। এখন নেক্সট আমরা যেমন এখানে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, যেমন আহার, প্রহার, ঠিক আছে। দেখো, আহারের আগে এই জায়গাটাতে কি ছিল, হার ছিল, হার, হওয়াকার অন্তঃস্থ হার। আমরা কি করেছি, এখানে পয় রফলা আ লাগিয়ে দিয়েছি, আ। এই যে আ হয়ে গেলে এটা কি হলো, আহার হয়ে গেল, পুরা মিনিংটাই পুরা চেঞ্জ হয়ে গেল। এখানে হার ছিল, হওয়াকার অন্তঃস্থ হার, তাহলে আমরা সামনে কি লাগিয়ে দিয়েছি, এখানে প্রয় রফলা দিয়ে দিয়েছি, প্রহার মানে আঘাত করা, ঠিক আছে। তার মানে পুরা মিনিংটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে আছে, এই দেখো পয় রফলা, তারপরে যেমন এখানে হার, হার আছে, হ আকার অন্তঃস্থ হার, তাহলে তার সামনে আমরা কি লিখেছি, উপ, রস্য উপ, উপ, তার মানে কি হয়ে গেল, উপহার, ঠিক আছে। এইভাবে পুরা মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে, তখন এটাকে বলা হবে উপসর্গ, ঠিক আছে। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। নেক্সট আমাদের কাছে কি আছে, দেখো, নেক্সট এখানে বলা হয়েছে বাংলা বা দেশি উপসর্গ। এখন আমরা আলোচনা করব 2 নম্বরে, যে বাংলা বা দেশি উপসর্গ। আমরা তো জেনে এসেছি যে উপসর্গ 3 প্রকার, ঠিক আছে। প্রথমটা আলোচনা করে নিয়েছি, এখন 2 নম্বরটা হলো বাংলা বা দেশি উপসর্গ। এই জাতীয় উপসর্গে সংস্কৃত রীতি পালিত হয় না, আর এই জাতীয় উপসর্গের মধ্যে সংস্কৃত রীতি পালিত হয় না, ঠিক আছে। দেশি শ্রেণীর উপসর্গের বৈশিষ্ট্য হলো এরা ধাতুর পূর্বে বসে না। আর এই যে দেশি শ্রেণীর উপসর্গগুলি কি ধাতুর পূর্বে বসে না, কিন্তু একদম ভালো করে দেখো, ধাতুর পূর্বে বসে না, বিশেষ্য বা বিশেষণের পূর্বে বসে, বিশেষ্য বা বিশেষণের পূর্বে বসে। এছাড়া কোনো শব্দে একটির বেশি দেশি উপসর্গ ব্যবহৃত হয় না। আর এছাড়া আরেকটা কথা হলো, একটি শব্দে একটির বেশি দেশি উপসর্গ ব্যবহৃত হয় না। তারপরে যেমন দিয়েছে অ, সর, সরেয়া, অনা, কো, নি, নির, না, পাতে, ভর, ভরা, বি, স, সু, হা। এই দেখো এখন স্বর দিয়ে কি হবে, স্বর দিয়ে আমরা যদি ওয়ার্ডগুলি বানাই কি হবে, অচেনা, অজানা, অকাজ, অবেলা, অফুরন্ত ইত্যাদি, ঠিক আছে। এখন স্বরে দিয়ে কি হবে, আচ্ছা, আচকমা, আকাল, আগাছা, আকাট ইত্যাদি, ঠিক আছে। আমাদের কাছে অনা দিয়ে কি আছে, অনা দিয়ে কি হবে, অনাবৃষ্টি, অনামুখ, অনাদর, ঠিক আছে, অনাচার ইত্যাদি হলো অনা দিয়ে। কু দিয়ে কি হবে, কু দিয়ে কি আছে, কুদৃষ্টি, কুকাজ, কুজন, কুসঙ্গ, কুকথা আমরা বলে থাকি, কিন্তু এই সবগুলি হলো, দেখো, এগুলি হলো দেশি শ্রেণীর উপসর্গ, ঠিক আছে। নেক্সটে কি আছে আমাদের কাছে, দেখো, নেক্সট এখানে সু দিয়ে কি হবে, সুজন, সুন্দর, সুকবর, সুনজর ইত্যাদি হলো সু দিয়ে। না দিয়ে কি হবে, নারাজ, চুর, নাবালক ইত্যাদি, এগুলি হলো না দিয়ে। নি দিয়ে কি হবে, নিখরচা, নিটুল,
নির্জলা ইত্যাদি এগুলি হলো নি দিয়ে, ঠিক আছে। বড় শিকার দিয়ে কি হবে? বিপদ, বিপদ। বিদেশ, বিজাত ইত্যাদি হলো বড় শিকার দিয়ে। পাতি দিয়ে কি হবে? পাতি লেবু, পাতি হাঁস ইত্যাদি, ঠিক আছে। হ আকার দিয়ে হবে হাড় গড়ে, হা হুতাশ, হা বাতে, ঠিক আছে, ইত্যাদি। আমাদের কাছে ভ আকার, বর দিয়ে কি আছে দেখো, ভর দিয়ে বরপেট, বর দুপুর, বর সন্ধে, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, আমাদের কাছে লাস্টে যেটা আছে আমাদের 3 নম্বরে বিদেশি উপসর্গ। এই যে বিদেশি উপসর্গের মধ্যে কি আছে দেখো, বিদেশি উপসর্গগুলি দেশি উপসর্গের নাই বিশেষ্য বা হবে, এটা বিশেষ্য বা বিশেষণের পূর্বে বসে, ধাতুর পূর্ব বসে না। আর এই যে বিদেশি উপসর্গ কি হবে, এগুলি বিশেষ্য বা বিশেষণের পূর্বে বসে কিন্তু ধাতুর পূর্বে বসে না। যেমন এখানে বলা হয়েছে ফরাসি ভাষা থেকে আগত গড়, দর, বধ, বে, ফি, নিম, হর এবং ইংরেজি ভাষা থেকে আগত ফুল, সাপ, হেড, হাফ এগুলি হলো ইংরেজি ভাষা থেকে। এই দেখো বদ দিয়ে কি হবে? বদ মেজাজ, বদ হজম, বদ নাম এগুলি হলো বদ দিয়ে যে শব্দগুলি হতে পারে। এবং গড় দিয়ে কি হবে? গড় হাজির, গড় হজম, গড় মিল ইত্যাদি। আমাদের কাছে নেক্সটে কি আছে? ফি দিয়ে ফিরোজ, ফি বছর, ফি হপ্তা, ফি সন, ঠিক আছে, ইত্যাদি। বয় একার দিয়ে কি আছে? বেদখল, বেরসিক, বেনজির, বেকায়দা, বেঈমান ইত্যাদি হলো বয় একার দিয়ে, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে হর, হর দিন, হর রোজ, হর বুলা, ঠিক আছে, ইত্যাদি দিয়ে হলো হর দিয়ে। নিম দিয়ে কি হবে? নিম রাজে, নিম ফুল ইত্যাদি, ঠিক আছে। খাস, কাশ দিয়ে কি আছে? কাশ মহল, কাশ কামরা, কাশ তালুক ইত্যাদি, ঠিক আছে। আমাদের কাছে আম দিয়ে কি আছে? আম জনতা, আম দরবার ইত্যাদি, ঠিক আছে। হেড দিয়ে কি আছে? হেড ক্লার্ক, হেড মাস্টার, হেড পণ্ডিত ইত্যাদি, ঠিক আছে। ফুল দিয়ে কি আছে? ফুল মোজা, ফুল হাত, ফুল বাবু, ঠিক আছে, ইত্যাদি। হাফ দিয়ে কি আছে? হাফ হাতা, হাফ প্যান্ট ইত্যাদি। এই সবগুলি হলো বিদেশি উপসর্গ, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম উপসর্গের যে 3টা ভাগ নিয়ে। এখন কাটি বাংলা উপসর্গ কোনটাকে বলা হয় আমরা এটা জানবো। কাটি বাংলা উপসর্গ, ঠিক আছে। বাংলা ভাষায় ব্যবহৃত কাটি বাংলা উপসর্গ 21টি। এখন যদি বলা হয় কাটি বাংলা উপসর্গ কয়টি, এটা হলো 21টি। দেখো এখানে নামগুলি দেওয়া আছে, স্বর, অগা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতে, আপ, ইতে, উন, কদর, কু, নি, পাতে, বি, ভর, রাম, রাম একবার হবে, স, সা, সু, হা এই সবগুলি হলো কাটি বাংলা উপসর্গ, ঠিক আছে। আমরা এখন আলোচনা করব অনুসর্গ নিয়ে, ঠিক আছে। আমরা উপসর্গ নিয়ে আলোচনা করে নিয়েছি, এখন হবে অনুসর্গ নিয়ে, ঠিক আছে। এক প্রকার অব্যয়। অনুসর্গ কি? অনুসর্গ হলো এক প্রকার অব্যয়। অনু অর্থ পশ্চাৎ বা পরে, অনু কথার অর্থ হচ্ছে পশ্চাৎ বা পরে, স্বর্গ অর্থ হচ্ছে অবস্থান, ঠিক আছে। স্বর্গ অর্থ হলো অবস্থান, ঠিক আছে। এখানে বলা হয়েছে অনুসর্গ কথাটির অর্থ হলে পশ্চাৎ বা পরে অবস্থান, অর্থাৎ এই যে অনুসর্গটা শব্দের পরে বসে, ঠিক আছে, নর্মালি। নেক্সটে কি বলা হয়েছে? অনুসর্গ ব্যবহৃত হয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে, আর অনুসর্গটা ব্যবহৃত হইব বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসবে। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলি কখনো কখনো বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে আবার কখনো শব্দ বিভক্তির নাই বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেইগুলিকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে, ঠিক আছে। কর্মপ্রবচনীয় বলা হয় অনুসর্গকে। অনুসর্গগুলি কখনো ব্যবহৃত হয়, প্রতিপাদিকের পরে ব্যবহৃত হয় অনুসর্গগুলি। আবার কখনো কে বা রা বিভক্তি যুক্ত শব্দের পরে বসে, কে বা রা শব্দের বিভক্তি যুক্ত শব্দের পরেও বসতে পারে, ঠিক আছে। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে, নেক্সটে আছে আমাদের এখানে বলা হয়েছে
বাংলা ভাষায় বহু অনুসর্গ আছে, আর বাংলা ভাষার মধ্যে বহু অনুসর্গ আছে। যেমন প্রতি, বিনা, বিহনে, সহ, উপর, অবধি, হেতু, মধ্যে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্য, জন্য, পর্যন্ত, অপেক্ষা, সহকারে, তরে, পানে, নামে, মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, কর্তৃক, সঙ্গে, হইতে, হতে, থেকে, চেয়ে, আছে, ভিতর, ভেতর ইত্যাদি। ঠিক আছে, এখন দেখো বলা হয়েছে অনুসর্গের অপর নাম হলো কর্মপ্রবচনীয়। এখন বলতে পারে অনুসর্গের অপর নাম কি বা অন্য নাম কি বলা হয়? এটাকে বলা হয় কর্মপ্রবচনীয়। অনুসর্গ কাকে বলে? এখন অনুসর্গ কাকে বলে? যে সকল শব্দ বিভক্তির মতো বিশেষ্য বা সর্বনাম পদে পরে বসে তাদের কোনো না কোনো কারকের রূপ দান করে সেইগুলিকে বলা হয় অনুসর্গ বা কর্মপ্রবচনীয়। ঠিক আছে, কিরে, দ্বারা, দিয়ে, দিয়া, কর্তৃক, সাহায্যে প্রভৃতি অনুসর্গ করণকারক প্রকাশ করে। যেমন এখানে বলা হয়েছে সৈনিকরা তরবারি দ্বারা যুদ্ধ করে। সৈনিকরা কিসের দ্বারা যুদ্ধ করে? তরবারির দ্বারাই। দেখো, দ্বারা দিয়া হইলে কর্তৃকারকে প্রকাশ করে, এটা বলা হয়েছে এখানে। নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে প্রকারভেদ, অনুসর্গের প্রকারভেদগুলি। অনুসর্গ কোনো পদের পরে বসে বাক্যের সাথে ওই পদকে সম্পর্কিত করতে পারে, তার প্রকৃতি বিচার করে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। অর্থাৎ অনুসর্গকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। ঠিক আছে, একটা হলো বিশেষ্য অনুসর্গ, আরেকটা হলো সর্বনাম অনুসর্গ, আরেকটা হলো বিশেষ্য অনুসর্গ। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব বিশেষ্য অনুসর্গ কোনটা। এই জাতীয় বিশেষ্য পদের পরে বসে, আর এই জাতীয় উপসর্গটা বিশেষ্য পদের পরে বসে। নাম্বার 2 এ বলা হয়েছে সর্বনাম উপসর্গ। এই জাতীয় সর্বনাম পদের পরে বসে, আর এটা কি হবে? সর্বনাম, সর্বনাম জাতীয় পদের পরে বসবে। যেমন এখানে আমার চেয়ে সে বড়। বিশেষ্য অনুসর্গ, যেমন এখানে দোষগুণ অবস্থান বুঝিয়েছে। যেমন এখানে দোষগুণ অবস্থান, আমার চেয়ে সে বড়, এই যে এটা হলো এই যে বিশেষ্য অনুসর্গ। ঠিক আছে, সর্বনাম অনুসর্গের মধ্যে কি ওর কাছে এটি আছে, ওর কাছে এটি আছে। ঠিক আছে, এইরকম হতে পারে। নেক্সটে কি আছে দেখো, বিশেষণ উপসর্গ। বিশেষণ উপসর্গের মধ্যে কি আছে? এই জাতীয় বিশেষণ পদের পরে বসে। যেমন মন্দের চেয়ে একটু ভালো, অর্থাৎ এখানে তুলনা করছে। যেমন এখানে কোয়ালিটি অ্যাবজেক্টিভ বুঝিয়েছে, এই জন্য এটা হয়েছে বিশেষণ উপসর্গ। মন্দের চেয়ে একটু ভালো। ঠিক আছে, খারাপের চেয়ে খারাপ। ঠিক আছে, এগুলি বুঝিয়েছে, দোষগুণ অবস্থান বুঝিয়েছে। উৎসের বিচারে অনুসর্গ 3 প্রকার, আর উৎসের ভিত্তিতে অনুসর্গকে একবার 3 ভাগে ভাগ করা যায়। যেমন সংস্কৃত উপসর্গ, সংস্কৃত বিবর্তিত, আর 3 নম্বরে হলো বিদেশি অনুসর্গ। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, অনুসর্গের বৈশিষ্ট্য। এখন আমরা আলোচনা করব অনুসর্গের বৈশিষ্ট্য। অনুসর্গ শব্দের পরে বসে এবং এই শব্দের সাথে পরবর্তী শব্দের সম্পর্ক নির্ণয় করে, আর অনুসর্গ শব্দের পরে বসে এবং শব্দের সাথে পরবর্তী শব্দের সম্পর্ক নির্ণয় করে। খ নম্বরে কি আছে? অনুসর্গ অব্যয় জাতীয় শব্দ এবং এগুলির অর্থ আছে, আর এগুলি অব্যয় জাতীয় শব্দ থাকবে এবং অর্থ থাকবে। গ নম্বরে কি হচ্ছে? অনুসর্গ বাক্যে ব্যবহৃত হয়ে বিভক্তির মতো কাজ করে, আর অনুসর্গ বাক্যে ব্যবহৃত হয়ে বিভক্তির মতো কাজ করবে। ঘ নম্বর, কিছু অনুসর্গ শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হয়ে কারক বাচকতা প্রকাশ করে। ঠিক আছে, নম্বরে কি বলা হয়েছে? সাধু ও চলিত ভাষারীতির ক্ষেত্রে অনুসর্গের ব্যবহার কোনো এক সময় ভিন্ন রূপ হতে পারে। কোনো এক সময় কি হতে পারে? ভিন্ন রূপও হতে পারে। চ নম্বরে কি বলা হয়েছে? প্রকৃতপক্ষে অনুসর্গ স্বতন্ত্র পদ, আর প্রকৃতপক্ষে অনুসর্গটা হলো একটি স্বতন্ত্র পদ। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, লাস্ট অনুসর্গের কাজ। এখন অনুসর্গের কাজ কি? অনুসর্গ বিশেষ্য ও সর্বনাম পদের কারক নির্দেশ করে, আর অনুসর্গ কি করে? বিশেষ্য বা সর্বনাম পদের কারক নির্দেশ করে। নাম্বার 2 এ কি বলা হয়েছে? বাক্যে স্থিত বিশেষ্য ও সর্বনাম পদগুলির মধ্যে সম্বন্ধ রচনা করে। ঠিক আছে, ক্রিয়াজাত অনুসর্গ। এখন হলো ক্রিয়াজাত অনুসর্গ। করিয়া, করে,
বসিয়া বসে, ধরিয়া ধরে, বলিয়া বলে, দিয়া দিয়ে, চাহিয়া চেয়ে। ঠিক আছে? তৎসম, নিমিত্ত, জন্য, দ্বারা, বিনা, মধ্যে, কর্তৃক, অপেক্ষা, প্রতি, সহিত। ঠিক আছে? এইগুলি হতে পারে। তদ্ভবের মধ্যে কি আছে? মাঝে, সাথে, সামনে, আগে, ভিতর, তরে, কাছে, পানে, শনে। আর বিদেশির মধ্যে কি আছে দেখো? বাবদ, বনাম, দরুন, বাদে, বদলে। এইগুলি ছিল আমাদের অনুসর্গের ক্রিয়াজাত অনুসর্গ যেগুলি। ঠিক আছে? আশা করি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বিভিন্ন জায়গাতে শেয়ার করে দেবে, এবং যারা যারা আমার কোচিং সেন্টারে এসে পড়তে চাও বা নোটস নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি ফোন নম্বরটা বলে রাখছি, 9485160859। এই নাম্বারে যোগাযোগ করে একদম টপিক অনুসারে সিলেবাসের সঙ্গে মিলিয়ে যদি নোট পছন্দ হয় তারপরে নিয়ে যেতে পারো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।